নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আমরা এই রিয়েলিস্টিক চোখটা কিভাবে আমরা আঁকতে পারি অয়েল প্যাস্টেল দিয়ে। তো ভিডিওর ফ্রন্ট পোর্শনে আমি গ্রিড আর ডিভাইডার মেথড দিয়ে দেখাবো যে কিভাবে আপনারা এই চোখের বেসিক স্ট্রাকচারটা আপনারা পারফেক্টলি আর অ্যাকুরেটলি ড্র করতে পারবেন। আর সেকেন্ড পোর্শনে আমি দেখাবো যে আপনারা এই শেডিংটা কিভাবে করবেন। এখানে ডিটেলিং আপনাদের এখানে প্রচুর নজর রাখতে হবে, যার জন্য আমি এখানে একটা পেপারটা একটু আলাদা ইউজ করছি, হ্যান্ডমেড পেপার ইউজ করেছি। তো এই সব ডিটেলিংয়ে আমরা যাবো হচ্ছে টিউটোরিয়ালের ভেতর। তাই চলুন দেরি না করে যাওয়া যায় টিউটোরিয়ালের দিকে। তো দেখুন, সবার প্রথমে আমরা এখানে আমাদের যে রেফারেন্স ড্রয়িংটা আছে তারই আমরা একটা প্রিন্ট আউট নিয়ে নিছি। আর এরপর ওইটাকেরই আমরা দেখুন বিভিন্ন ওই যে আপার একটা লাইন আছে, সেই লাইনটা অনুযায়ী আমি দেখুন ওটাকে ইকুয়াল ডিভিশনসে আমি ওটাকে ভাগ করে নিচ্ছি। আর সেটার জন্য কিন্তু আমি ডিভাইডার ইউজ করছি, কারণ কি ডিভাইডারে অ্যাকিউরেট মাপ নেওয়া যায়। এই জিনিসটা করার জন্য আপনারা একদমই স্কেল ইউজ করবেন না, কেন কি তাতে এরারটা অনেক বেশি হয়, আপনাদের ড্রয়িংয়ের ভ্যারিয়েশন অনেক বেশি চলে আসবে। ঠিক আছে, তো কিছুই না, দেখুন আমরা ওখানে উপর দিকে আমরা ভাগ করলাম, দিয়ে আমি মার্কিং করে নিচ্ছি। ঠিক আছে, 9টা মার্কিং আসলো আমাদের। তো এইখানে একবার ইমাজিনে লাইন টেনে নেওয়ার পর, জাস্ট একটা লাইন টেনে নেওয়ার পর আমরা ওটাকে 9টা ডিভিশনে দেখুন আমি এখানে ভেঙে নিচ্ছি। আর যেহেতু সেম মাপ, তো আমার ওই মাপটাই যেহেতু আমি এইখানে ট্রান্সফার করছি, তো এখানে ভ্যারিয়েশন হওয়ার কোনো জায়গা নেই। তো দেখুন আমি এখানে 9টা ডিভিশনস আমি করে নিলাম। আর এখানেও আমি সেম মার্ক করে নেব। মার্ক করে নেওয়াটা খুব দরকার, কারণ কি পরবর্তীকালে যখন আপনারা পয়েন্টিং যখন করবেন, তখন তাহলে নাম্বার অনুযায়ী আপনারা কিছু যদি মিস হয়ে যায়, তাহলে আপনারা সেটা নাম্বার দেখে বার করে নিতে পারবেন যে কোথায় মিস গেল। সেমভাবে আমি আরেকটা সাইডেও মার্কিংটা নিয়ে নিচ্ছি। এখানে আমার অ্যাপ্রক্সিমেটলি আসবে হচ্ছে 6টা। তো একটা জিনিস মাথায় রাখবেন যে একটা হরিজন্টাল লাইনের উপর যে ভার্টিক্যাল লাইনটা আপনারা টানছেন, সেটা কিন্তু আপনারা অ্যাপ্রক্সিমেটলি 90 ডিগ্রি টানছেন। কিন্তু যদি আপনাদের অ্যাকিউরেটলি যদি একদম 90 ডিগ্রি টানার হয়, সেটাও আমি দেখিয়ে দেবো, পরের ভিডিওটা আমি দেখিয়ে দেবো যে মানে অ্যাকিউরেটলি 90 ডিগ্রি কীভাবে আনবেন। তাহলে কি হয় যে মাপটা আরও বেশিভাবে অ্যাকিউরেট হয়। তাহলে এখানেও আমি দেখুন সেম মাপ নিয়ে নিচ্ছি। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আমি কিন্তু এখানে লাইনিংসগুলো বা গ্রিডের জন্য যে লাইনগুলো টানছি, সেগুলো কিন্তু আমি খুব ডার্কভাবে টানছি। আপনারা যখন করবেন তখন কিন্তু আপনাদের এই জিনিসগুলো পুরোপুরি লাইটভাবে করতে হবে, যাতে আপনার পরে এগুলোকে ইরেজ করে দিতে পারেন। ঠিক আছে, যাতে আপনারা দেখতে পান, আপনাদের বোঝাবার জন্য আমি কিন্তু এখানে ডার্ক করে করছি। কিন্তু ড্রয়িং আপনারা যখন ড্রয়িং করবেন বা অ্যাকচুয়ালি যখন এই মেথডটা ইউজ করবেন, তখন কিন্তু আপনারা এত ডার্ক করে কিন্তু লাইনিংসগুলো করবেন না, তখন আপনারা হালকা হাতেই করবেন। তাহলে দেখুন আমি এখানে যেহেতু দেখুন ডিভাইডারে আমি জাস্ট একটাই মাপ নিয়েছি। ঠিক আছে, আর ওই মাপেই কিন্তু লেন্থ ওয়াইজ ব্রেথ ওয়াইজ দু জায়গাতেই কিন্তু আমি মাপ নিয়েছি। সেই জন্য কি হচ্ছে, আমাকে কিন্তু কোনো মাপের ভ্যারিয়েশন নেই। এইরকম হবে না যে মানে লেন্থ ওয়াইজ আমি যখন নিচ্ছি তখন আমাকে একবার করে স্কেল চেঞ্জ করতে হচ্ছে, বা পরের বার আবার আমাকে মাপ চেঞ্জ করতে হচ্ছে। যেহেতু একই মাপ নিয়েছি, আমাকে মাপ চেঞ্জ করতে হচ্ছে না। আর ওই জন্য আমি যখন পয়েন্ট টু পয়েন্ট আমি যখন যাব, তখন ডিভিশনসগুলো আমার ইকুয়াল হবে। যে আমাদের গ্রিডগুলো আছে সেগুলো কিন্তু ইকুয়াল মাপে তৈরি হবে। আর যত বেশি ইকুয়াল মাপে তৈরি হবে, তত বেশি আপনার ড্রয়িংটা কিন্তু অ্যাকিউরেটলি আপনি ট্রান্সফার করতে পারবেন পেপারে, রেফারেন্স থেকে নিজের পেপারে। ঠিক আছে, তবে একটা জিনিস মাথায় রাখবেন যে এই টেকনিকে মোটামুটি 90 to 99% আপনাদের পুরোপুরি অ্যাকিউরেট চলে আসবে, কিন্তু 100% অ্যাকিউরেসি কিন্তু আসবে না। কারণ কি, হিউম্যান এরার অলওয়েজ থাকে, কোথাও না কোথাও কিছু না কিছু একটা তফাৎ থাকবে, কিন্তু তাতে খুব একটা এখানে মানে ভ্যারিয়েশন আসবে না। যত বেশি আমরা অ্যাকিউরেট যেতে পারবো, তত বেশি আমাদের রিয়েলিস্টিক হবে, তত বেশি আমাদের ড্রয়িংটা রিয়েলিজমের দিকে যাবে। কিন্তু হালকা ভ্যারিয়েশনে খুব একটা ইফেক্ট পড়বে না, সেটা আমাদের মোটামুটি কিছু না কিছু জায়গায় মোটামুটি থেকেই যায়। তো দেখুন সেম গ্রিড আমি রেফারেন্স ড্রয়িংয়ের উপরও আমি বানিয়ে নিলাম। এরপর আমি দেখুন কি করছি, যে যে পয়েন্টগুলো থেকে লাইন্সগুলো পাস করেছে, সেই পয়েন্টগুলোকে আমি আগে মার্ক করে নিলাম রেফারেন্স ড্রয়িংয়ে। এরপর আমি মেজার করে করে আমি জাস্ট পয়েন্টগুলোকে এই গ্রাফে বা নিচের যে গ্রিডটা আছে সেই গ্রিডে আমি বসাচ্ছি। দেখুন পরপর আমি কিন্তু মাপ নিচ্ছি।
এই যে মাপটা নিচ্ছি, আমি কিন্তু প্রত্যেকবার যখনই আপনারা মাপ নেবেন সব সময় কোনো একটা ইন্টারসেক্টিং লাইনের থেকে কতটা দূর থেকে লাইনটা পাস করেছে, কোনো একটা ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে লাইনটা কত দূরে পাস করছে সেই মাপটা আপনারা নেবেন, ঠিক আছে। ইন্টারসেক্টিং লাইন্স মানে হচ্ছে, আপনারা যদি বাই চান্স যদি না জেনে থাকেন যে ইন্টারসেক্টিং লাইন্স কাদের বলে বা ইন্টারসেক্টিং পয়েন্ট কাকে বলে, তো ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে যেখানে একটা ভার্টিক্যাল লাইন আর একটা হরিজন্টাল লাইন মিট করেছে। এই দুটো লাইনের মিটিং পয়েন্ট হচ্ছে একটা ইন্টারসেকশন বা জাংশন পয়েন্ট। এই জায়গা থেকে আমরা মাপটা নেব। তাতে কি হবে, আপনাকে কোনো আন্দাজ মারতে হবে না, কিছু না, কেন কি বক্সের মেজারমেন্ট সব কটার ইকুয়াল আছে। আর ইকুয়াল যখনই আছে তখন ভার্টিক্যাল যখন আপনারা মাপ নিচ্ছেন তখন ভার্টিক্যাল কোনো একটা পয়েন্ট থেকে নিচ্ছেন, হরিজন্টাল যখন যাচ্ছেন তখন হরিজন্টাল থেকে একটা মাপ নিতে পারছেন। আর ইন্টারসেক্টিং জায়গা থেকে নিলে আপনার কখনো মাপে ভুল হবে না, আপনাকে কোনো আন্দাজ মেরে মাপ নিতে হবে না। যখনই আপনারা নিচ্ছেন সেইভাবে নেবেন। এরপর ধরুন কোনো একটা পয়েন্ট যদি ভাবুন অত্যাধিক ছোট আছে, আপনার মেজারমেন্ট নিতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা কি করবেন, আরেকটা ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে সেইখান অবধি একটা মাপ নিয়ে নেবেন, তাতেও আপনার কাজ হয়ে যাবে। যেমন দেখুন এইখানে আমি নিলাম যে একদম দূরের ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আমি কিন্তু পয়েন্টটা নিলাম। প্রত্যেকবার আমি যখন এখানে পয়েন্টটা নিচ্ছি, এবার এইখানেও কিন্তু আমি যখন দিচ্ছি তখন কিন্তু আমি ডিভাইডারের যে মানে একদম যে টিপটা আছে মানে লোহার, তো ওটা কিন্তু আমি কাগজ ঢুকিয়ে কিন্তু কাগজ ফুটো করে দিচ্ছি না, আস্তে করে হালকা হাতে মার্কিং করবেন, বোঝা যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। দেখুন আমাদের সেকেন্ড লাইনটাও আমরা এঁকে ফেলেছি সেমভাবে। এরপর দেখুন আমি নিচের দিকে মেজারমেন্টগুলো নেওয়া স্টার্ট করছি। এবার কোনো জিনিস ভাবুন একটু দূরের দিকে আছে, আপনি পরপর আপনার ইন্টারসেক্টিং পয়েন্টস আছে, আপনি যেখান থেকে খুশি আপনি নিয়ে করতে পারেন। এইভাবে করলে আপনারা দেখতে পাবেন যে মানে আপনার ড্রয়িংটা কতটা বেশি অ্যাকিউরেটলি হচ্ছে। তো দেখুন এইখানে কিন্তু এইটা হচ্ছে চোখের যে মানে ভেতরের যে পোর্শনটা, মানে যেখান থেকে আমাদের আইল্যাশেসগুলো বাইরের দিকে বেরোয়, এটা হচ্ছে সেই এরিয়াটা আমি মার্ক করলাম। কিছু জায়গা আছে যেই জায়গাতে কোনো পারফেক্ট লাইন নেই, শেডিং আছে, তো আমরা সেই জায়গাগুলো শেডিং করেই হালকা রেখে দেবো। আর যেখান থেকে আমরা পারফেক্ট লাইনগুলো দেখতে পাচ্ছি আমরা সেখান থেকেই লাইনটা নেব, তাহলে আমাদের কোনো আন্দাজ মারতে হচ্ছে না। আপনারা সেই জায়গাটা শেডিং করে মার্ক করে নিতে পারেন, সেটা আমি পরের দিকে দেখাবো যে আমি কীভাবে শেডিং করে মার্ক করে নিচ্ছি। তো দেখুন পরের জায়গাটায় যাচ্ছি। এই টেকনিকটা আপনাদের একটা লাভ হবে যে ধরুন আপনার হাত এখনও খুব একটা সেট নেই, আপনি ধরুন একেবারে বিগিনার, আপনি একবারে যে একটা পুরো একটা কার্ভ লাইন একটা টেনে দেবেন বা একটা গোটা একটা পুরো সার্কেল এঁকে দেবেন, সেটা আপনার জন্য এই মুহূর্তে ধরুন পসিবল না, বা আপনার হাত ধরুন অতটা সেট নেই। এই মেথডে কিন্তু আপনি যদি করবেন তাহলে কিন্তু আপনার কি হবে, আপনাকে শুধু জাস্ট পয়েন্টের মেজারমেন্টগুলো নিতে হবে, আর পয়েন্ট টু পয়েন্ট আপনাদের জুড়তে হবে শুধু তাই বলে মানে যে এটা অ্যাকুরেট হবে সেটার জন্য না। এখানে আরও একটা ব্যাপার আছে, যেহেতু আপনি পয়েন্ট টু পয়েন্ট যাচ্ছেন, আপনি যদি একটা পয়েন্ট থেকে যদি খুব একটা দূরে চলে যান তাহলে কিন্তু আরেকটা পয়েন্টকে পাবেনই না। এইটা হচ্ছে এই টেকনিকের অ্যাডভান্টেজ, যে একটা যেহেতু আমরা পয়েন্ট টু পয়েন্ট যাচ্ছি, তো এখানে মিস্টেক হওয়ার চান্সটাও খুব কম। আমরা যত দূরেই চলে যাই না কেন আমরা পয়েন্ট তাহলে পাবো না, খুব একটা যে ভেতরের দিকে ঢুকে যাই তো পয়েন্ট পাবো না। তো মোটামুটি আপনি রেফারেন্সের দিকে তাকাবেন আর পয়েন্টগুলোকে যখন জোড়া স্টার্ট করবেন 99% আমি বলতে পারি মোটামুটি আপনাদের সেম মেজারমেন্ট আসবে, অ্যাকিউরেট আসবে। দেখুন আমি নিচের দিকে আবার নিচ্ছি মেজারমেন্টগুলো। আর বারবার বলে যাচ্ছি, মনে রাখবেন এগুলো কিন্তু হালকা হাতে হবে, হালকা শেডিংয়ে হবে। এই জায়গাতে দেখুন আমি এখানে মেজারমেন্ট নিতে গিয়ে হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে একটা জায়গায় আমি না পয়েন্ট পাচ্ছি না, মানে বাই চান্স আমার জাস্ট মিস হয়ে গেছে, আমি যে কোথার থেকে পয়েন্ট নেবো সেটা বুঝতে পারছিলাম না। তো আমি মার্কিং দেখে নাম্বার দেখে আমি বার করে নিলাম যে আচ্ছা এই জায়গাটা পয়েন্টটা বাদ গেছে, আমি আবার থেকে পয়েন্ট নিয়ে আমি করে দিলাম। তার মানে কী হলো, আপনার যদি কোথাও যদি পয়েন্ট ছাড়াও হয়ে যায় আমি আপনার থেকে অ্যাগেন আপনি মেজারমেন্ট নিতে পারবেন, হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই, ভুলে যাওয়ার কোনো চান্স নেই। এবার দেখুন আপনার হাত যদি সেট না থাকে, একটা পারফেক্ট একটা সার্কেল আঁকা আপনার জন্য এখন এই মুহূর্তেও পসিবল নাও হতে পারে,
কিন্তু দেখুন আমি সার্কেলটাকেও একটা পুরো মেজারমেন্টে নিচ্ছি, মানে এক একটা জিনিস আমরা মেজার করে করবো। এরপর দেখুন আমি ওখানে জাস্ট, যেহেতু সার্কেল মানে একটা কার্ভড লাইনই হবে, তো দেখুন আমি জাস্ট পয়েন্টের পর পয়েন্ট একটা 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 করে জুড়ে যাচ্ছি। সার্কেল দেখুন আপনার অলমোস্ট অ্যাকিউরেট সার্কেল আসবে। দেখুন যেহেতু একটার পর একটা আমরা পয়েন্ট জুড়ে যাচ্ছি, আপনার সার্কেল কিন্তু অলমোস্ট অ্যাকিউরেটই আসবে। দেখুন এরপর আমি সেন্টারের যে ছোট সার্কেলটা আছে আমি সেটা বানিয়ে ফেলছি। এরপর ওটাকেও জুড়ে দিলাম। দেখুন তার মানে ছোটো সার্কেলও আমার মোটামুটি পারফেক্ট আসলো, বড় সার্কেলও পারফেক্ট আসলো। তো এই টেকনিকে আপনার ভুল হওয়ার খুব একটা চান্স থাকে না। যে জায়গাটা শেডিং রাখা সেই জায়গাটা আমি শেডিং রেখে দিচ্ছি, দিয়ে এরপর আমি জাস্ট একটু মার্কিং করে নিচ্ছি, দিয়ে আমি শেডিংয়ে চলে যাব। পরবর্তীকালে আপনাদের যত হার্ড সেট হবে, অনেক জায়গায় আপনাদের খুব একটা মেজারমেন্ট নাও নিতে লাগতে পারে, অনেকটা আপনি নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন। কিন্তু ততদিন অবধি আপনারা এইভাবে প্র্যাকটিস করতে পারেন। তো আমি পেপারটাকে আগে এবারে রেডি করছি, ঠিক আছে। দেখুন আমি ফার্স্টে আগে বলে দিই যে আমি কী করছি। এখানে জল দিয়ে আমি আগে পেপারটাকে ভিজিয়ে নিলাম। কতটা ভেজাচ্ছি, জাস্ট মানে আর কি, মানে পেপারটা নষ্ট হবে না, উপরের লেয়ারটা পুরোটা ভিজে যাবে, জাস্ট রঙটা সোক করতে পারবে, অতটা আমি ভেজাচ্ছি, ঠিক আছে। এটা আমি হ্যান্ডমেড পেপার নিয়েছি, নেওয়ার কারণটা আমি বলছি। এবার দেখুন, এবার আমি এখানে অ্যাক্রিলিক নিলাম। এরপর এই জিনিসটা, এই অ্যাক্রিলিক দিয়ে আমি পুরো ম্যাটারটাকে, পুরো পেপারটাকে আমি কোটিং করে দেবো, আর এটাকে ড্রাই হওয়ার পর এটার উপরে আমি আঁকবো। তো দেখুন এইখানে হ্যান্ডমেড পেপার নেওয়ার একটা কারণ আছে, যে হ্যান্ডমেড পেপারে যে টেক্সচারটা আছে না, সেটা আমাদের স্কিন টেক্সচারের সাথে অনেকটা সিমিলার। তো তার মানে কি হচ্ছে, যে আমার স্কিনের উপর খুব একটা এফোর্ট দিতে হচ্ছে না, আমরা বাই ডিফল্ট ন্যাচারালি আমরা স্কিনের একটা ইফেক্ট পাচ্ছি, আমরা বাই ডিফল্ট ন্যাচারালি একটা স্কিনের ইফেক্ট আমরা পেয়ে যাব। কিন্তু এই পেপারের একটা ব্যাপার হচ্ছে যে এখানে যে মানে আর কি যে জিএসএমটা, এটা মানে আর কি খুব হাই জিএসএমের হয়। তো যার জন্য কি হয়, এটার মধ্যে কালারগুলো অনেকটা ভেতর অবধি যখন চলে যায়, এটার উপরে স্ক্র্যাচিং করতে একটু প্রবলেম হয়। এরপর এই প্রবলেমের জন্য কি হবে, যে আমরা ডিটেলিং করতে পারবো না, বা একটা কোনো শার্প এজ ক্রিয়েট করাটা একটু প্রবলেম। যেমন কি ধরুন এই চোখের যে মনিটা আছে, সেই জায়গায় যে শার্প লাইন্সগুলো হবে, সেগুলো কিন্তু করাটা একটু চাপ, সেগুলো আমরা স্ক্র্যাচিং দিয়ে করতে পারি। তো এই অ্যাক্রিলিক দিয়ে কোটিং করার একটা আমাদের লাভ হচ্ছে যে মানে আর কি স্ক্র্যাচিং করতে সুবিধা হবে, কেন কি অ্যাক্রিলিক হচ্ছে একটা প্লাস্টিক মিডিয়াম, তার উপর দিয়ে আমাদের স্ক্র্যাচিং করতে সুবিধা হবে, আর আমরা সেই শার্প এজেসগুলো পেতে পারবো। তো দেখুন যে জায়গাগুলোতে আমাদের রিফ্লেকশন পড়বে, সেই জায়গাগুলো আমি আগে সাদা দিয়ে কভার করে দিচ্ছি। পেজ সাদা আছে, অ্যাক্রিলিক সাদা আছে, তো আপনাদের মনে হতেই পারে যে আমি আবার থেকে সাদা অয়েল প্যাস্টেল দিচ্ছি কেন। এবার দেখুন আমি এখানে ফ্ল্যাশ টিন দিয়ে আমি এখানে ফার্স্ট লেয়ার দিচ্ছি, খুব হালকাভাবে দিচ্ছি। তো এই সাদাটা দেওয়ার মেন কারণটাই হচ্ছে যে যতই আমরা অ্যাক্রিলিক দিই না কেন, অনেকটাই রং কিন্তু পেপার অবধি পৌঁছে যাবে, আর পেপার অবধি পৌঁছানো মানে হচ্ছে আমাদের স্ক্র্যাচিং করতে অসুবিধা হওয়া। তো এই অসুবিধাটা যাতে না হয়, আমাদের দেখবেন আপনার থাম্বনেলটা যদি লক্ষ্য করে থাকেন, দেখতে পাবেন যে আইরিসে কিন্তু অনেক বেশি ডিটেলিং আছে। এই ডিটেলিংগুলো, স্কিনের ডিটেলিংগুলো, এগুলোর জন্য আমাদের যে নিচে যে সাদাটা দরকার, ওইটার জন্য আমি আগের থেকেই অয়েল প্যাস্টেল দিয়ে আমি একটা লেয়ারিং করে দিয়েছি। এর উপর আমি হিটিং টেকনিক দিয়ে আমি একটার পর একটা লেয়ার করব। তাতে কি হবে, আমি যখন স্ক্র্যাচিং করব তখন নিচে সাদা লেয়ারটা বেরিয়ে আসবে, আমাদের ডিটেলিং করতে কোনো অসুবিধা হবে না। এখানে এরপর দেখুন আমি যতগুলো লেয়ার দিচ্ছি, এখানে দেখুন আমি এখানে পিঙ্ক দিচ্ছি। তো এবার আমি যতগুলো লেয়ার দেবো ততগুলো লেয়ার কিন্তু আমাদের অয়েল প্যাস্টেল হিটিং টেকনিক দিয়েই হবে। ইন কেস আপনাদের যদি জানা না থাকে যে অয়েল প্যাস্টেল হিটিং টেকনিকটা কী জিনিস, তাহলে আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন, আপনাদের মাথায় চলে আসবে যে হিটিং টেকনিকটা কী। এখানে আমি ডমসের অয়েল প্যাস্টেল ইউজ করছি, সেই জন্য আমাদের হিটিং টেকনিক দরকার পড়ছে। আপনারা যদি আরও বেশি সফট অয়েল প্যাস্টেল যদি ইউজ করেন, যেমন কি গ্যালারি অয়েল প্যাস্টেল, তাহলে আপনাদের হয়তো হিটিং নাও লাগতে পারে।
কেন কি ওটা আমি দেখেছি, মানে অন্য ভিডিওসে আমি দেখেছি যে লেয়ারিং আরও ভালো হচ্ছে, ঠিক আছে। কিন্তু গ্যালারি অয়েল প্যাস্টেল একটু আমাদের এখানে ইন্ডিয়াতে একটু এক্সপেন্সিভ আছে, আর ডমস অয়েল প্যাস্টেল অনেক সস্তায় আসে, তো আমি সেই জন্য এটাকে ইউজ করি। তো দেখুন আমি এখানে একটার পর একটা যে লেয়ার দিচ্ছি, আমি কিন্তু এখানে প্রেশার কিন্তু এখনও খুবই হালকা রেখেছি, ঠিক আছে। হ্যালো, তো দেখুন আমি এখানে এরপর পিঙ্ক দিচ্ছি। এবার আমি যে চোখের যে ইন্টেরিয়ার যে এরিয়াটা আছে, আমি সেই জায়গাটা আমি দেখুন রেডি করছি। এখনও কিন্তু আমি প্রেশারটা খুব লো রেখেছি, খুব কম রেখেছি। কারণ কি, এখনই আমাদের খুব বেশি প্রেশারের দরকার নেই। আমরা এখন শুধুমাত্র এরিয়াগুলো মার্ক করছি যে কোথায় কি কালার হবে। যেহেতু আমরা এখানে স্কিন টেক্সচার নিয়ে কাজ করছি, দেখুন আমি এখানে আবার এখন রোজ পিঙ্ক দিচ্ছি। এখানে আমরা কিন্তু মানে কালারের প্রচুর লেয়ার আমি এখানে ইউজ করেছি। প্রত্যেকটা আমি যত আমি এগোতে থাকবো তত আমি মেনশন করতে থাকবো যে কীরকম মেনশন করছি। এখন আমি এখানে ব্রাউন দিচ্ছি। এইটা হবে হচ্ছে ডার্ক রিজিয়ন, ঠিক আছে, মানে যেখানে আর কি ভালো মতন শ্যাডো পড়েছে আর স্কিনের একটা ডার্ক ফোল্ড আছে, সেই জন্য। তো আমি এখানে এখন ব্রাউন দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন যে স্কিনের যখনই ফোল্ড হচ্ছে তখন এখানে কিছু ব্লার ইফেক্ট থাকবে, কিছু মানে শ্যাডোজ থাকবে। কোনো শার্প লাইন্স দিয়ে কিন্তু আমাদের ওটা বোঝাতে লাগবে না যে মানে এটা স্কিনের ফোল্ড। আমরা কিন্তু কালারের জাস্ট ডিফারেন্স দিয়ে, কালারের যে ভ্যারিয়েশন আছে আমরা সেটা দিয়ে বোঝাবো যে মানে এইখান থেকে স্কিনের একটা ফোল্ড আছে, ঠিক আছে। তো দেখুন আমি এখানে ব্রাউন দেওয়ার পর আমি ওটাকে কিন্তু এখানে আবার থেকে ব্লেন্ডিং করে দিলাম। এরপর আমি হালকা অকার ইয়েলো দিচ্ছি। আমাদের স্কিন টেক্সচারের সাথে অকার ইয়েলোর টেক্সচারটা খুব ভালো যায়। এবার আমি আবার থেকে একটু লাল দিচ্ছি, আবার একটু হোয়াইট দিচ্ছি। হোয়াইট কিন্তু ব্লেন্ডিংয়ের জন্য খুব ভালো, হোয়াইট দিয়ে আপনারা খুব ভালো ব্লেন্ডিং করতে পারেন। তো দেখুন এই পোর্শনটা হয়ে গেল। এরপর আমি আবার থেকে এবার যাবো হচ্ছে আমি ব্রাউনে। এই জায়গাটা আমি মোটামুটি করে রাখছি। এই জায়গাটা আপনারা দেখে রাখুন। এই জায়গাতে আমি যত এখানে আর কি মুভমেন্ট করব, এই যে দেখুন এখানে আমি রেড দিচ্ছি, ফ্ল্যাশ টিন্ট দিচ্ছি, অরেঞ্জ দিচ্ছি, হোয়াইট দিচ্ছি। এই জায়গাটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, মানে এই জায়গাতে একটা ভালো মতন রিফ্লেকশন পড়বে। আমি এখানে আবার ব্রাউন দিলাম, হালকা ডার্ক ব্রাউন দিয়েছিলাম, তারপর আমি একটুখানি আবার ব্রাউন দিচ্ছি। তো এই জায়গাটা হচ্ছে আমাদের একটা ভালো মতন রিফ্লেকশন পড়বে, যেটা কিন্তু চোখের একটা ইম্পর্টেন্ট পার্ট। আর এখান থেকে কিন্তু আমাদের সেই রিয়েলিজম ব্যাপারটা আসবে, কিন্তু কি এই জায়গাতে আমরা রিফ্লেকশনটা ফেলবো, ঠিক আছে। তো ওই জায়গাটা আপনাদের দেখে রাখা খুব দরকার। রোজ পিঙ্ক দিলাম, আবার রেড দিলাম। আমরা কিন্তু ততক্ষণ অবধি লেয়ারিং করতে থাকবো যতক্ষণ না আমাদের সেই ডিজায়ার্ড ইফেক্টটা পাচ্ছি, মানে যতক্ষণ না মনে হচ্ছে যে হ্যাঁ এই জায়গাটা এখন ঠিক আছে, মানে কিন্তু ততক্ষণ অবধি দিয়ে যাবো। আমি এখানেও কিন্তু আমি মেনলি আমি ওইভাবেই দিয়েছি। আমি এখানে আবার থেকে হোয়াইট দিচ্ছি। এই জায়গাতে আরেকটা ভ্যারিয়েশন আসবে, তো আমি এখানে আবার ব্রাউন আর রোজ পিঙ্ক আমি আরেকবার দিলাম, দিয়ে দেখুন আমি আবার ওটাকে ব্লেন্ডিং করে দিলাম। কিন্তু আমি একদম এজ অবধি চলে যাচ্ছি না, আমি একটা আভা হিসাবে নিয়ে যাচ্ছি, আস্তে আস্তে করে আভা হিসাবে নিয়ে যাচ্ছি কর্নারগুলো অবধি। এখানে আরেকবার আমি ব্রাউন দিলাম, হোয়াইট দিলাম, আবার ব্রাউন দিলাম। এইরকমভাবে আপনাদের কন্টিনিউয়াস লেয়ারের পর লেয়ার করতে থাকতে হবে। আর দেখুন কর্নারগুলো এরকম অনেক জায়গা আছে যেখানে কিন্তু ডার্ক হবে, ঠিক আছে, ডার্ক হবে, কিন্তু আমি এক্ষুনি দিচ্ছি না, ওগুলোকে আমরা পরে দেবো। এই যে এইখানে দেখুন আমি যে রেডটা দিচ্ছি, রেডটা হচ্ছে কি করলাম, এই যে কালারের ডিফারেন্স দিয়ে বুঝিয়ে দেওয়া যে মানে এটা আরেকটা সেপারেট জোন। তো এই দেখুন রেডটা দেওয়ার পর কিন্তু ওই যে উপরের যে পোর্শনটা ছিল চোখের যে সেই ছোট্ট পোর্শনটা, ওটা কিন্তু আমাদের সেপারেট হয়ে গেল। আমরা এইভাবে জাস্ট কালারের ভ্যারিয়েশন দিয়ে কিন্তু আমরা সেপারেশনগুলোকে বুঝাবো। তো মোটামুটি এইরকমভাবে আপনাদের হালকা হাতে এখন দেখুন আমরা চালিয়ে যাচ্ছি। এরপর দেখুন আমি যে সাদা যে পোর্শনটা আমি ছেড়েছিলাম ওইখানটা এরপর আমি আস্তে আস্তে কিন্তু এন্টার করছি। হোয়াইটটা আমি কিন্তু ব্যালেন্সটা কিন্তু মেনটেন করছি। এখানে আবার রোজ পিঙ্ক দিলাম,
আবার আমি এখানে ফ্ল্যাশ টিন্ট দিচ্ছি। ওই জায়গাটা দেখুন হালকা আমাদের ডার্ক হয়ে গেল, কিন্তু এখনো পুরোপুরি আমি ডার্ক কিন্তু করিনি। এবার আমি সেন্টারের জন্য আমি আগের থেকে হোয়াইট দিয়ে দিচ্ছি, কেন কি এইখানে হোয়াইট দিয়েই প্রচুর ডিটেলিং হবে। দেখুন চোখের ভেতরে যেরকম লেভেলের ডিটেলিং আছে বা এখানে অল ওভার চোখে যেরকম ডিটেলিং আছে, ঠিক আছে, এখানে আমি দেখুন এরপর ব্ল্যাক দিচ্ছি। আমি বলবো বেস্ট অপশন হচ্ছে কালার পেন্সিল দিয়ে করলে এই জায়গাগুলো কিন্তু ডিটেলিংগুলো খুব ভালো আসে, ঠিক আছে। কেন কি সরু যেহেতু টেপ, তো আপনি মানে একদম ভেতর অবধি গিয়ে ডিটেলিং করতে পারবেন। কিন্তু যদি আপনি চান যে একেবারেই জাস্ট মানে অয়েল প্যাস্টেল দিয়েই করবেন, তাহলে এই টেকনিকগুলো আপনারা ইউজ করতে পারেন, কাজে আসবে। তো দেখুন আমি এখানে একবার ব্রাউনের ওখানে দেখুন একবার আমি এখানে ব্ল্যাক দিচ্ছি, ওটাকে ব্লেন্ডিং করছি, তার উপর আমি আবার থেকে ব্রাউন দিচ্ছি। তো এই জিনিসটা মনে রাখবেন যে একবার কালো দেওয়ার পর তার উপর যদি আপনি ব্রাউন দেন বা লাল দেন, তাহলে কি হবে, আমরা লালেরই একটা ডার্ক ভার্সন পাবো বা ব্রাউনেরই একটা ডার্ক ভার্সন পাবো। মানে যে ভার্সনটা আমি যে কালারটা চাইছি তারই কিন্তু একটা ডার্ক ভার্সন আমরা পাবো। এইভাবে আমরা আনতে পারি। তো এখানে দেখুন আমি আলট্রামেরিন ব্লু ফার্স্টে দিলাম, এরপর আমি ইউজ করব হচ্ছে বাকি আউটসাইডের জন্য প্রুশিয়ান ব্লু। তো দেখুন আমি এখানে এখন প্রুশিয়ান ব্লু দিচ্ছি। দিয়ে আমি কিন্তু জিনিসটাকে পুরোটা আবার ব্লেন্ডিং করে দিলাম। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে ব্ল্যাকের উপর যদি আমরা অন্য কোনো আরেকটা দিই, কোনো একটা কালার, যদি যে কালারটা দেবো তারই একটা ডার্ক ভার্সন আমরা পাবো। একদম আউটসাইডটা আমাদের ব্ল্যাক আছে, আমি ব্ল্যাক দিয়ে আগে মার্কিং করে নিচ্ছি, কিন্তু এখনও একদম শার্প এজটা কিন্তু দেখুন আমরা এখনও পাইনি। আমরা এখনও কিন্তু সেই শার্প এজটা কিন্তু এখনও পেলাম না, সেটা আমরা কিন্তু পরে পাবো। যেহেতু আমরা এখানে অলরেডি হোয়াইট ইউজ করে দিয়েছি, আমাদের এই শার্প এজ আনতে কিন্তু আমাদের অসুবিধা হবে না। ব্ল্যাকটা দেওয়ার পর আমি দেখুন এখানে ব্লেন্ডিং করে দিলাম, দিয়ে সেন্টারের ব্ল্যাকটাও আমরা করে ফেললাম। এইগুলো কিন্তু এখন পর্যন্ত বেস লেয়ারই হচ্ছে, ঠিক আছে। এর উপরে কিন্তু এরপর যখন আমরা আরও ডিটেলিংয়ে যাব, তখন আস্তে 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 আমরা আরও ডিপে লেয়ার ইউজ করব, ডিপ করে দেওয়া স্টার্ট করব। এখন কিন্তু আমরা এভরিথিং কিন্তু আমরা এখন পর্যন্ত হালকা হাতে করে যাচ্ছি, এখন পর্যন্ত কিন্তু আমরা প্রেশার বাড়াইনি, ঠিক আছে। এবার দেখুন আমি এখানে হোয়াইট পেন্সিল দিয়ে ডিজাইনিংটা করা স্টার্ট করেছি। এই যে জিগজ্যাগগুলো যেগুলো করছি, বারবার বলে দিই, আমি এইখানে যে হোয়াইট পেন্সিলটা দিয়ে যেটা করছি, এখানে কিন্তু হোয়াইট পেন্সিলটা কিন্তু অ্যাকচুয়ালি অয়েল প্যাস্টেলের উপর বসছে না। হোয়াইট পেন্সিল আমি এখানে গ্লাস মার্কিং পেন্সিল ইউজ করি, আর গ্লাস মার্কিং পেন্সিল কিন্তু খুব একটা অয়েল প্যাস্টেলের উপর ভালোভাবে বসে না। স্পেশালি আমি যখন এখানে হিটিং টেকনিক করে যখন আমি এতগুলো লেয়ার যখন বাড়িয়ে দিই, তখন তার উপরে তো হোয়াইট পেন্সিলটা আরোই কাজ করতে চায় না। তো আপনারা ভাববেন যে এই যে হোয়াইট লাইন্সগুলো আসছে সেটা কীভাবে। তো সেই যে মনে আছে, ইনিশিয়ালি আমি পুরো ব্যাপারটাকে সাদা দিয়ে কভার করে দিয়েছিলাম। সাদা দিয়ে কভার করার পর আমি কিন্তু তার উপরে নীল কালো এভরিথিং দিয়েছি। তো আমি এই হোয়াইট পেন্সিলটা দিয়ে যখনই আমি উপর দিক দিয়ে কিছু ডিজাইন বানাবার জন্য ওটাকে ঘষছি, তখন কি হচ্ছে, যে ব্লু কালারের যে লেয়ারগুলো আছে সেগুলো উঠে যাচ্ছে, আর নিচে যে আমি হোয়াইটটা দিয়েছিলাম সেইটা বেরিয়ে আসছে, যার জন্য কিন্তু আমরা এখানে সাদার উপরে ডিটেলিংগুলো দেখতে পাচ্ছি। আর হোয়াইট পেন্সিল ইউজ করার কারণ একটাই হচ্ছে, মেন কারণ এটাই হচ্ছে, এখানে দেখুন আমরা এখন ব্রাউন দিচ্ছি, আবার একবার ডার্ক করা স্টার্ট করছি। তো হোয়াইট পেন্সিল ইউজ করার কারণটা এটাই হচ্ছে যে ধরুন কোনো একটু ব্লেন্ডেড টাইপের যদি আমাদের ইফেক্ট দরকার, যে ব্লেন্ডেড টাইপের একটা কোনো মানে আর কি হোয়াইট লাইন হবে, তো সেটার জন্য কিন্তু হোয়াইট পেন্সিল খুব ভালো ব্লেন্ডেড ইফেক্ট দেয়। আর যদি শার্প লাইন যদি দরকার হয়, তাহলে কোনো শার্প অবজেক্ট যেমন কি টুথপিক বা ধরুন কিছু একটা খালি পেন ইউজ করতে পারেন। এইবার দেখুন আমি কিন্তু এবারে ব্লেন্ডিং করা কিন্তু আমি স্টার্ট করেছি। দেখুন আমি এবারে কিন্তু এবার প্রেশার দিয়ে আমি কিন্তু এবারে দেখুন পুরো মিক্স আপটা করছি, আর সেই দিয়েই কিন্তু আমি দেখুন এখানে স্কিনের ফোল্ডগুলো বুঝিয়ে দিলাম। এইবারে আমি প্রেশার দিয়ে পুরো ব্লেন্ডিংটা কেন করে দিলাম, এবার আমি বুঝিয়ে দিই। পেপারের যে টেক্সচারটা আছে সেটার জন্য কিন্তু আমাদের ন্যাচারালি কিছু কিছু আমাদের হোয়াইট অটোমেটিক্যালি ছাড়া হয়ে যাচ্ছিলো, যেটা কিন্তু আমাদের স্কিন টেক্সচারের জন্য দরকার।
কিন্তু যদি খুব হার্শ হোয়াইট বা খুব এক্সেস যদি হোয়াইট ছাড়া যদি হয় তাহলে কিন্তু ওটা আমাদের স্কিনের টেক্সচার হয় না। আমরা কিন্তু স্কিনে কিন্তু আমরা এই টেক্সচার বোঝাবার জন্য আমরা হোয়াইট পোর্শনটা রাখি ঠিকই, কিন্তু আমাদের স্কিনের কিন্তু অ্যাকচুয়ালি ওই রকম হোয়াইট থাকে না, আমাদের স্কিনে থাকে হচ্ছে পোর্স। এই পোর্সগুলো বোঝাবার জন্য আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ব্লেন্ডিংটাই দরকার। পুরোপুরি আমরা ব্লেন্ড করলাম, তারপরেও খুব যে হালকা হালকা যে হোয়াইটগুলো ছাড়া থাকবে সেটাই হবে হচ্ছে আমাদের স্কিনের টেক্সচার। এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এভরিথিং ব্লেন্ড করার পর কিন্তু এই জিনিসটা আসছে। তো এখানে দেখুন আমি একটু ব্ল্যাক দিলাম, একটুখানি ব্রাউন দিলাম, একটুখানি রোজ পিঙ্ক দেবো। এবার দেখুন আমি কিন্তু এবার কালারের আমি যে ডেপথটা আছে বা যে প্রেশারটা আছে, যে প্রেশারটা আমি অ্যাপ্লাই করছি সেটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। আর এইখানে দেখুন আমি যখন রং করছি আমি কিন্তু এইখানে কোনো হোয়াইট গ্যাপস কিন্তু ছাড়ছি না। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এখানে এবার আমি দেখুন রোজ পিঙ্ক দিচ্ছি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কীরকম যে আমাদের সব জায়গায় কিন্তু আমাদের পোর্স দেখা যায় না। এখানে এবার আমি রেড দিচ্ছি। আমাদের পোর্স কিছু কিছু জায়গায় দেখা যায়, আবার কিছু কিছু জায়গাতে দেখা যায় না। যেখানে হেভি আমাদের শ্যাডো পড়েছে সেখানে কিন্তু আমাদের পোর্স সবসময় বোঝা যায় না। তো এটা হচ্ছে সেই এরিয়া যেখানে অতটা পোর্স বোঝা যাবে না, যার জন্য আমি ওই জায়গাটা পুরো সলিড করে দিলাম আর ওই জায়গাটা রিফ্লেকশনটা বুঝিয়ে দিলাম। এখানে দেখুন আমি এরপর হালকা অরেঞ্জ দিচ্ছি। দেখুন আমাদের স্কিনে কিন্তু অরেঞ্জ থাকে না, আমরা স্কিন কিন্তু অরেঞ্জ কালার হয় না, কিন্তু ফ্ল্যাশ টিন্টের সাথে এই শেডিং বোঝাবার জন্য এই অরেঞ্জটা কাজে দেয়, যার জন্য কিন্তু আমরা অরেঞ্জটা ইউজ করছি। তো এখানে এবার দেখুন আমি এখানে অরেঞ্জ পর আবার এখানে আমি একটু ব্রাউন দিচ্ছি। এই লাইনটা কিন্তু এখানে এই লাইনটাই কিন্তু উপরের দিকে উঠবে, এই ভ্যারিয়েশনটার জন্যই কিন্তু আমরা এই জায়গাটা খুব মেনটেন করছি। এই ব্ল্যাক দেওয়ার পর দেখুন আমি এখানে আরেকবার থেকে এটা ব্লেন্ডিং করে দিচ্ছি। আবার ব্রাউন দিয়ে আমি দেখুন এখানে ব্লেন্ডিং করে দিচ্ছি। এই হালকা হাতে দিচ্ছি, এগুলো জাস্ট পোর্সের জাস্ট ওই মানে জাস্ট স্কিনের যে দাগগুলো আছে, ফ্রেকলস বলুন, এই জিনিসগুলো বোঝাবে, যেহেতু আপার পোর্শনে যাচ্ছে। ঠিক আছে, আমি দেখুন এখানে আবার একটু ডার্ক ব্রাউন দিচ্ছি। এই জায়গাটা মোটামুটি একটা কালারের যে ভ্যারিয়েশনটা আছে এই জায়গার ভ্যারিয়েশনটা বোঝাবার খুব দরকার। দেখুন এইবারে আমি যখন ব্লেন্ডিং করছি যে জায়গাগুলো আমি সাদা ছেড়ে দিয়েছিলাম আমি কিন্তু এখন ওই জায়গাগুলোতে এরপর আস্তে আস্তে নিয়ে আসছি। মানে এবার আস্তে আস্তে আমি স্কিনের যে ভ্যারিয়েশনটা সেই জিনিসটা কিন্তু আমি ব্লেন্ডিং করে করে এরপর বোঝানো এরপর স্টার্ট করেছি। এরপর কিন্তু আমি যে ব্লেন্ডিংগুলো করছি এবার ব্লেন্ডিংগুলো করে করে কিন্তু আমি যে জায়গাগুলো হোয়াইট যে ছেড়ে দিয়েছিলাম যে জায়গাগুলো আমি কিন্তু সেই জায়গাগুলোতে নিয়ে যাচ্ছি। এবার কিন্তু আমি আস্তে আস্তে পুরো ম্যাটারটাকে ভরছি। এই ধরুন কোথাও যদি একটু যে এবার এই করতে গিয়ে যদি রঙ একটু বেশি হয়ে যায় তাহলে আপনি নখ দিয়ে তুলে কিন্তু ওটাকে আবার থেকে রিপেয়ার করে দিতে পারবেন। এটা হচ্ছে অয়েল প্যাস্টেলের একটা সুবিধা। তো আমি দেখুন এখানে আবার পিঙ্ক দিলাম। এবার দেখুন আমি যখন ব্লেন্ডিং করছি আমি কিন্তু ওই জায়গাটা আগে হোয়াইট দিয়ে দিয়েছিলাম আগে থেকে, আমি কিন্তু উপর অবধি এটাকে পুরো কভার করে দিলাম। এতে কি হবে, যে জায়গাগুলো হোয়াইট ছাড়া মোটামুটি সেই জায়গাগুলো তো ছাড়া আছেই, তাছাড়াও যে পোর্সের যে ডিরেকশনে যে পোর্সগুলো থাকে আমরা কিন্তু সেই জিনিসটা এরপর আমরা কন্ট্রোল করতে পারবো। হোয়াইট পেন দিয়ে আমরা কিন্তু এর উপর আবার থেকে আমরা হালকা হালকা ডিটেলিংগুলো অ্যাড করতে পারবো, তাতে আমাদের চোখটা আরও বেশি রিয়েলিস্টিক লাগবে। দেখুন আমি এখানে ব্রাউন দেওয়ার পর হালকা হালকা করে যে এখানে ব্লেন্ডিং করে দিলাম, কিছু জায়গাটা দেখুন আমি হালকা একটুখানি ব্লেন্ডিংটা ছেড়ে দিচ্ছি, তাতে কি হবে আমরা ওই জায়গাগুলোতে কোনো একটা দাগ বা কোনো একটা ফ্রেকলস, কিছু একটা স্কিনের টেক্সচার, কিছু একটা স্কিনের মানে আর কি বোঝাতে পারবো। এই জিনিসগুলো আরও ব্যাপারটাকে রিয়েলিস্টিকের দিকে নিয়ে যায়। তো দেখুন আমি এই জায়গাটা আবার হোয়াইট দিচ্ছি, এই জায়গাটা হোয়াইট আছে মানে এখানে একটা স্কিনের ফোল্ড আছে, একটা চোখের একটা ফোল্ড আছে, তো এই জায়গাটা আমি দেখুন হোয়াইটটা ইউজ করছি, ব্রাউন ইউজ করছি, দিয়ে আমি এই জায়গার সেপারেশনটা দেখুন আমি বোঝাচ্ছি। বাইরের সাথে দেখুন এই পোর্শনটা পর আস্তে আস্তে সেপারেট হয়ে যাচ্ছে। দেখুন আমি যখন গ্রিডে যখন আমি করছিলাম তখন বলেছিলাম যে কিছু জায়গাটা পুরো শেডিং আছে, আমি ওই জায়গাটা সেই জন্য শেডিংয়ের জন্য ছেড়ে দিয়েছিলাম, তো ওই জায়গাটা আমি শেডিং দিয়েই ভরলাম। এই জায়গাটা আমার ডার্ক হবে, তো এরপর আস্তে আস্তে আমি ওর গ্র্যাজুয়ালি আমি ওর আরও বাড়াচ্ছি টোনটা। দেখুন আমি এরপর আস্তে আস্তে ওটাকে ডার্কের দিকে নিয়ে যাচ্ছি। আবার আমি দেখুন এখানে আমি ফ্ল্যাশ টিন দিচ্ছি, আরেকবার ব্রাউন দিচ্ছি, আরেকবার রেড দিচ্ছি, রোজ পিঙ্ক দিচ্ছি, দেন অ্যাগেন ব্লেন্ডিং।
তো আপনারা এই জায়গাতে যে আমি যে এতবার যে লেয়ারিং করছি, একটা জিনিস মাথায় রাখবেন যে এই ড্রয়িংটা কিন্তু একটা লেয়ারিংয়ে কিন্তু হয়ে যাবে না, বা একবার রং দিলে কিন্তু হয়ে যাবে না, দুবার রং দিলে কিন্তু হয়ে যাবে না। আপনাকে কিন্তু অনেকবার রং দিতে হবে, অনেকবার ব্লেন্ডিং করতে হবে, আর ততবার করতে হবে যতক্ষণ না জিনিসটা মনের মতন হচ্ছে। একদম লাস্টে গিয়ে আমি ফিনিশড যে ড্রয়িংটা আছে ওটারও ছবি থাকবে, যে গ্রিডটা আছে সেটারও ছবি থাকবে। দরকার পড়লে ওটা ছবি তুলে নেবেন বা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, যাতে আপনারা যখন আঁকবেন তখন আপনাদের সুবিধা হয়। তো ফ্লেশ টিন দিলাম হালকা, তারপর ব্রাউন দিচ্ছি। এবার দেখুন যে জায়গাটা অবধি ডার্কটা যাবে সেই জায়গাটা আমি কিন্তু এবার দেখুন এক্সপ্যান্ড করা স্টার্ট করেছি, আর আমি প্রেশারও বাড়িয়ে দিয়েছি। এই যে দেখুন এবার আমি হোয়াইট পেন্সিল দিয়ে আমি কি করছি, ওই প্লেন করে দেওয়ার পর যে জায়গাগুলোতে আমি হোয়াইট দরকার আমি কন্ট্রোলড ওয়েতে আমি ওই জায়গাগুলো হালকা 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 করে হোয়াইটগুলো টেক্সচারগুলো আমি ক্রিয়েট করছি। এই যে পেনটা আমি ইউজ করছি এটা আমাদের খালি পেন, কিন্তু এটায় কিন্তু কোনো ইঙ্ক নেই, ঠিক আছে। যে জায়গাগুলোতে আমার একটুখানি শার্পভাবে মানে আর কি লাইন্স দরকার ছিল, ওই জায়গাগুলোর জন্য আমি পেনটা ইউজ করে আমি জাস্ট তুলে দিলাম। এবার দেখুন আমি কি করছি, একটা সার্কুলার অনেকটা ওয়েতে বা অনেকটা একটা কার্ভড একটা লাইনের থ্রু দিয়ে আমি কিন্তু মার্কিংগুলো করছি, যাতে কী হয় মানে যে ওই জায়গাতে গোল যে মানে আর কি স্কিন যে ফোল্ডটা আছে ওই জিনিসটা বোঝা যায়। একটা জিনিস মনে রাখবেন যে আমাদের চোখ কিন্তু অলওয়েজ মানে স্কাল যখন আমরা দেখি তার মধ্যে বোঝা যায় যে চোখটা কিন্তু একটা সকেটের মতন একটা জায়গায় বসানো আছে। সেই ইফেক্টটা যখনই আসবে না তখনই কিন্তু আপনাদের চোখটা পুরো ফ্ল্যাট মনে হবে। তো আমাদের সেই বালজিং ইফেক্টটা, চোখের সেই বালজিং যে চোখটা একটা আছে, ওইগুলোর জন্য কিন্তু আমাদের কার্ভ লাইন্স আর এই ডিটেলিংগুলো খুব দরকার। তো এবার দেখুন এই জায়গাতেও আমি কিছু কিছু হালকা হালকা জাস্ট আমি একটুখানি হোয়াইট ডটস রাখছি, আর বাকি পুরো ব্যাপারটাকে দেখুন আমি এখানে এবার ডিটেলিং করে দিচ্ছি। কোনো জায়গায় যদি মনে হয় যে ডিটেলিং করতে গিয়ে কিছু ভুল হয়ে গেছে বা কিছু একটু স্পটস বেশি পড়ে গেছে, তাহলে কিন্তু আপনি ওখানে আরেকবার লেয়ার দিয়ে আরেকবার থেকে ডিটেলিং করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখানে খুব ছোট ছোট কিছু জিনিস আছে খুব ম্যাটার করে, যেমন কি এই যে ডিরেকশন, একটা ডিরেকশন মেনটেন করে এই যে আমি প্যাটার্নটা তৈরি করছি, এইটা কিন্তু খুব দরকার। এই ডিরেকশনটা যদি মেনটেন করে যদি প্যাটার্নটা না বানান তাহলে কিন্তু এই 3D ইফেক্টটা কিন্তু আসবে না। এবার দেখুন আমি এখানে ছোটো ছোটো ডটস দিচ্ছি, আশা করছি বুঝে যাচ্ছে যে স্কিনে সেই ইফেক্টটা কীরকমভাবে আসছে। তো এবার আমি চোখের ডিটেলিংগুলো করছি। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে সেন্টারের যে দেখুন জিগজ্যাগ যে লাইনটা দিয়েছি না, ওটাকে কিন্তু আপনার আউটসাইডে যে বাকি ডিজাইনগুলো আছে সেগুলোতে কিন্তু ডার্ক রাখতে হবে। তাতে কি হবে, এই সেপারেশনটা বুঝে যাবে যে মানে ইন্টিরিয়ারের দিকে একটা লাইন যাচ্ছে, বাইরের দিকে আরও একটা লাইন যাচ্ছে, ওখান থেকেই পাস হয়। এই সেপারেশনটা বোঝাবার জন্য কিন্তু ওই সেন্টারের দেখুন যে জিগজ্যাগ যে লাইনটা আছে ওটা দেখুন আমি একটু হেভি ডার্ক মানে হেভি হোয়াইট রেখেছি। এই জিনিসটা রাখাটা কিন্তু দরকার। ওখানে আমি কিছুই না, পেন দিয়ে বা সাদা পেন্সিলের একটু বেশি প্রেশার দিয়ে আমি ওই জায়গাটাকে তুলেছি যাতে ওটা একটু বেশি সাদা লাগে, আর কিছুই না। এবার দেখুন আমি যে হালকা করে হলুদটা দিয়েছিলাম সেটার মেন কারণটা হচ্ছে এটাই যে মানে আমি যখন স্ক্র্যাচিং করব, তো যেহেতু আমি এখানে হোয়াইট পেন্সিল দিয়ে আমি যেহেতু স্ক্র্যাচিং করছি, প্রেশারটা আমার কম আছে, তো আমি পুরোপুরি হোয়াইটে না গেলেও ইয়েলো অবধি পেয়ে যাব। হালকা যেহেতু আমি প্রেশারে রিমুভ করছি তখন আমি এখানে ইয়েলোটা পেয়ে গেলাম। ইয়েলোর নিচে হোয়াইট আছে, আমি যদি ইয়েলোটাকে যদি পুরোটা তুলে দিই তাহলে আমি ওখানে হোয়াইটের ডিজাইন দিতে পারবো। তো আমি কী করলাম, ইয়েলোটা দেখার পর আমি বাকিটা ব্লু দিয়ে ঘিরে দিলাম। তাতে কি হলো, আমার যতটা আমার রিকোয়ার্ড ইয়েলো ছিল আমি অতটাই পেলাম, না বেশি গেল না কম গেল। এবার আমি ফাইনাল ডিটেলিংয়ের দিকে যাব। ফাইনাল ডিটেলিং বলতে এবার আমি চেষ্টা করবো যে মানে আর কি পুরো জিনিসটা যেন শেষের দিকে যায়। এবার এক একটা সেকশনের আর কি পুরো ডিটেলিং আর কি শেষ হবে। তো রোজ পিঙ্ক দেওয়ার পর আমি দেখুন এখানে আবার হোয়াইট দিচ্ছি।
হোয়াইট দেওয়ার পর যতটা পোর্শন বাঁচবে সেই জায়গাতে আমরা বাকি ডিটেলিংগুলো অ্যাড করব। দেখুন হোয়াইটের উপরেই আমি এবার হালকা হাতে রেড দিয়ে জাস্ট আমি ব্লেন্ডিং করে দিলাম। ব্যাপারটা হচ্ছে রেডের উপর হোয়াইট ঘষে যে পিঙ্কটা আসে সেই পিঙ্কটা কিন্তু আমাদের যে সেটে যে মানে আর কি পিঙ্কটা দেওয়া থাকে তার থেকে একটু আলাদা হয়। আমি সেই জন্যই কিন্তু রেড দেওয়ার পর হোয়াইট দিয়ে ওটাকে ব্লেন্ডিং করছি। এবার দেখুন আমি কি করছি, যে ব্ল্যাকটা যেটা আছে ব্ল্যাকটা ওটাকে আমি আবার রেনফোর্স করছি। ব্ল্যাকটা যতটা ম্যাক্সিমামটা উঠে গেছিলো আমি এরপর কী করছি, ব্ল্যাকটা আরেকটু নিয়ে এসে আমি যে পোর্শনসগুলো আছে ব্লুয়ে সেখানে আরেকটু ভেতর অবধি আমি ঢুকিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর ভেতর অবধি নিয়ে যাচ্ছি। তাতে কি হচ্ছে, ব্লুয়ের উপর আরেকটা ব্ল্যাকের একটা হালকা করে একটা শেড পড়ছে, যেটা কিন্তু আরও বেশিভাবে ম্যাটারটাকে ডিস্টিংগুইশ করবে। এই ডিস্টিংশন মানে বললাম না যে কালারের ভ্যারিয়েশনেই কিন্তু আপনার পুরোটা বোঝাতে হবে। তো এইখানে এই যে কালারের ভ্যারিয়েশনটা হলো এইতেই আর কি ব্যাপারটা আরও বেশি রিয়েলিস্টিক লাগবে। এবার দেখুন আমি এজ অবধি আমি যতটা পেরেছি চেষ্টা করেছি ওখানে একটা ব্ল্যাকের শার্প লাইন রাখা। এর থেকেও বেশি শার্প লাইন কিন্তু হবে, সেটা আপনারা দেখতেই পাবেন। আমি যখন এখানে দেখুন হোয়াইট দিয়ে যখন ডিজাইনিং করেছি আমি কিন্তু একদম সেন্টারের যে মানে আর কি যে কালোটা আছে ওটার একদম ভেতর অবধি কিন্তু আমি ওটাকে নিয়ে চলে গেছি আর কি। ঠিক আছে, তাহলে মনে হবে যে মানে আর কি সেন্টার থেকে আর কি লাইনগুলো আর কি বেরিয়েছে। এটাও এখনও কিন্তু আমি খালি পেন দিয়েই কাজ করে যাচ্ছি। যখন ভরা পেনের কাজ আসবে তখন আমি বলে দেবো যে কোনটা ভরা পেন। ঠিক আছে, এখানে ব্ল্যাক দিয়ে আমি যতটা আমি পাচ্ছি চেষ্টা করছি যেন শার্প এজটা রাখা যায়, মেনটেন করা যায়। সেন্টার থেকে আপনারা একদম পুরো মানে পুরো ম্যাটারটাকে আপনারা ডিজাইনিং করে দেবেন। সেন্টার অবধি আপনারা পুরো একদম ব্ল্যাকের হালকা শেডিংটা দিয়ে দেবেন। নিচের দিকটা আরেকবার ব্রাউন, এই জায়গাটা আমাদের এমফ্যাসিস দেওয়ার এতটা কারণ হচ্ছে কারণ কি দেখুন এইখানটাও ডার্ক হবে, চোখের উপরের যে পোর্শনটা ডার্ক আছে ওই জায়গাটাও ডার্ক হবে, কিন্তু দুটোর মধ্যে তাও কিন্তু নিজেদের মধ্যে একটা ভ্যারিয়েশন থাকবে, যার জন্য এই জায়গাটা মেনটেন করাটা খুব জরুরি ছিল, যার জন্য আমি এখানে এতগুলো লেয়ারিং করেছি। আরেকবার আমি এখানে ব্রাউন দিচ্ছি। এরপর আমি ম্যাটারটাকে আর কি ওই পোর্শনটাকে আমি এরপর ডার্কের দিকে নিয়ে যাচ্ছি আর কি। দেওয়ার পর আমি এখানে আরেকবার থেকে আমি দেখুন হোয়াইট দিয়ে ডিটেলিংটা করে দিচ্ছি। কিছুই না, জাস্ট হালকা হালকা ডটস আর কিছু ছোট 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 লাইন্স, জাস্ট ওটাই এনাফ কিন্তু জাস্ট একটা ডিটেলিং করার জন্য। দেখুন আমি এখানে ছোট ছোট ডটস দিচ্ছি, দেখেই আপনারা বুঝতে পারবেন। দেওয়ার পর কিন্তু আবার ওটাকে ব্লেন্ডিং করে দেবেন, নাহলে কিন্তু মনে হবে যে ওই জায়গাটা উঠে উঠে আছে। ওরকম উঠে থাকা মনে হওয়ার কোনো দরকার নেই, একদম হালকা হালকা হাতে ব্লেন্ডিং করে দেবেন, ম্যাটারটা আরও বেশি রিয়েলিস্টিক লাগবে। এবার দেখুন যেই জায়গাটা আমাদের রিফ্লেকশন পড়েছে সেই জায়গাটা ড্রয়িং করার জন্য আমি কি করছি, এখানে আবার থেকে আমি হোয়াইট দিচ্ছি। হোয়াইট দিয়ে আমি দেখুন এবার ব্লেন্ডিং করে আমি ভেতর অবধি ঢুকিয়ে দিলাম, কেন কি আমাদের অতটাও বেশি দরকার ছিল না, যতটা আমাদের দরকার আমরা সেই জায়গাটা পুরোটা হোয়াইট দিয়ে দিলাম। এইখানে দেখুন এই যে আমি হালকা হালকা যে মানে এখানে যে পিঙ্কের টাচ দিচ্ছি এটা কিন্তু খুব জরুরি, কেন কি যখন আমাদের আইল্যাশেস তৈরি হয়ে যাবে এই হালকা হালকা যে পিঙ্কটা দেখা যাবে এটাই কিন্তু নিচের লাইনটাকে বোঝাবে যে নিচে আর একটা স্কিনের ফোল্ড আছে। এবার দেখুন আমি পুরোপুরি এরপর আমি ডিটেলিংয়ের দিকে ঢুকছি, হালকা করে ব্রাউনটা মার্কিং ব্ল্যাক দিয়ে মার্কিং করার পর এবার দেখুন আমি আপার পোর্শনটা এবার আমি বানাচ্ছি। ব্ল্যাক দিলাম অ্যাগেন, এরপর আমি যেটা বলেছিলাম ব্ল্যাকের উপরে আমি ব্রাউন দিচ্ছি, কেন কি ব্রাউনেরই একটা জাস্ট ডার্ক ভ্যারিয়েশন আমাদের ওই জায়গাটা দরকার। এরপর আমি কি করব, এবার আমি সেপারেশনসগুলোকে আরও প্রমিনেন্ট করব,
দেখুন আমি এখানে ব্ল্যাক দিলাম, নিচের রেডটাকে আর একটু প্রমিনেন্ট করলাম, আর এরপর আমি এই জায়গার শেডিংটা পুরোটা কমপ্লিট করে এটার মধ্যে রিফ্লেকশনটা বসাবো যাতে এরপর রিয়েলিজমটা আসে। দেখুন হোয়াইট দিচ্ছি বাইরের সেপারেশনটা আরেকবার বোঝাবার জন্য, ব্লেন্ডিং করে দেবো। একটুখানি অরেঞ্জ দিচ্ছি, আরেকবার রেডটাকে দেখুন আমি এখানে প্রমিনেন্ট করছি। বুঝতে পারবেন যে মানে আর কি ভেতরের দিকে যে পোর্শনটা আছে, ওই যে স্কিনের যে পোর্শনটা আছে ওটা যে একটু বাইরের থেকে আলাদা বা অন্য জায়গাগুলোর থেকে যে রঙটা আলাদা, সেটা কিন্তু আস্তে আস্তে দেখুন এরপর বুঝতে পারবেন। উপরটা আমি দেখুন হোয়াইট দিয়ে দিলাম, আরও ভালোভাবে ম্যাটারটা সেপারেট হয়ে গেল। এবার আমি একটুখানি ব্রাউন দিচ্ছি, যেহেতু আপার পোর্শনটা ব্রাউন আছে। স্কিনের ফোল্ডগুলো আপনারা যত ভালোভাবে বোঝাতে পারবেন তত বেশি এটাকে রিয়েলিস্টিক দেখানো যাবে। আবার আমি হোয়াইট দিয়ে ডট দিচ্ছি, দিয়ে আমি কিন্তু এখানে ইফেক্টগুলো আবার থেকে আনছি। এইবার আমি যে পেনটা ইউজ করছি এটা কিন্তু ভরা পেন, এটা হচ্ছে হোয়াইট জেল পেন, আমি ইউনিবলে ইউজ করি। দেখুন আমি একটা ডট দিয়ে ওটাকে একটা উপরের দিকে জাস্ট হালকা ওটাকে স্প্রেড করে দিচ্ছি, জাস্ট হোয়াইটের একটা আভা মতন আমি জাস্ট ছাড়ছি, ঠিক আছে। ডট দিচ্ছি আর একটা হোয়াইটের আভা মতন ছাড়ছি। এই দেখুন দেখুন ডটটা দিলাম, দিয়ে একটা আভা মতন ছেড়ে দিলাম। দেখুন জিনিসটা এরপর রিয়েলিস্টিক লাগবে, এরপর জিনিসটা রিয়েলিস্টিক লাগবে কেন কি এই যে রিফ্লেকশনটা যেহেতু আমি ড্র করে দিলাম, এরপর এই জায়গাতেও রিফ্লেকশন আছে, তো এই জায়গাতেও আমি এখানে দেখুন হোয়াইট দিয়ে ছোট ছোট লাইন দিচ্ছি বা হালকা হালকা ডট দিচ্ছি, আর কিচ্ছু না। তো এই রিফ্লেকশনটা আসার কারণটা কি, তো একটা জিনিস মনে রাখবেন, এই জায়গাটা ডিটেলিং আপনারা দেখতে থাকুন আর শুনতেও থাকুন যে ম্যাটারটা কেন, মানে এইরকম রিয়েলিজমটা কেন আসে। তো দেখুন যে কোনো একটা যদি 3D অবজেক্ট, আমরা যে আমাদের আশেপাশে যদি কোনো অবজেক্ট দেখি, যে কোনো অবজেক্টে যদি হালকা যদি শাইনি হয় বা কিছু হয়, তো তার মধ্যে একটা রিফ্লেকশন আর একটা শ্যাডো থাকে। তো যে অবজেক্টের মধ্যে রিফ্লেকশন আর শ্যাডো থাকে সেটাকে আমরা আমাদের মাইন্ড অটোমেটিক্যালি একটা 3D অবজেক্ট হিসাবে ধরে নেয়। তো যার জন্য আপনারা যখনই রিফ্লেকশনটা যখন এঁকে দেবেন, আর শ্যাডোটা তো আপনারা আঁকছেই, শ্যাডোটা আপনাদের শেডিং দিয়ে চলে আসছে। এখানে দেখুন রেড আর পিঙ্কের আমি ভ্যারিয়েশন দিচ্ছি, উপরটা ডার্ক কালারেরও আছে, লাইট কালারও আছে, আমাকে ভ্যারিয়েশন দেখাতে হবে, তবে কি আমাদের ইন্টেরিয়ারের যে চোখের পাতার যে পোর্শনটা আছে ওটা বোঝা যাবে। তো আমি এখানে পিঙ্ক আর রেডের কম্বিনেশন ইউজ করলাম, দিয়ে হোয়াইট দিয়ে ব্লেন্ডিং। তো ব্যাপারটা হচ্ছে যে কোনো 3D অবজেক্টের উপরে রিফ্লেকশন আর শ্যাডো থাকে, আর তার জন্যই কিন্তু আমাদের ব্রেন ওটাকে একটা অটোমেটিক্যালি একটা 3 ডিমেনশনাল একটা অবজেক্ট হিসাবে ধরে নেয়। তো যার জন্য কি হবে যে আমরা যখনই রিফ্লেকশনটাও যদি আমরা এঁকে দিই বা শ্যাডোটাও যদি আমরা ঠিক জায়গায় বসার পর রিফ্লেকশনটা এঁকে দিই, আমাদের ব্রেন অটোমেটিক ওটাকে একটা 3D ইমেজ হিসাবে ধরেই নেবে। যার জন্য আমাদের রিফ্লেকশনটা বসানো খুব দরকার যদি আমরা রিয়েলিস্টিক কিছু চাইছি। তো দেখলেন আমরা একটু আগে আমরা পেন্সিলটা ইউজ করলাম, ওই পেন্সিলটা হচ্ছে আমি এখানে স্টেডলারে 8B এক্সট্রা ডার্ক ইউজ করেছি। অ্যাক্রিলিক ইউজ করার পর খুব একটা কাজ করে না, কিন্তু অয়েল প্যাস্টেলের সাথে মিক্স হয়ে একটু ম্যাটারটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দেয়, তো যাতে আর কি এই ক্লিন এজগুলো পাওয়া খুব সুবিধা হয়ে যায়। তো যার জন্য আমি এই পেন্সিলটাই ইউজ করি আমার ওই ক্লিন এজগুলোকে ক্রিয়েট করার জন্য। দেন আমি ওটার মধ্যে আবার একটুখানি ব্ল্যাক অয়েল প্যাস্টেল দিয়ে করে দিলাম, ওই খোপগুলো যেগুলো তৈরি হচ্ছে ওই পেন্সিলের জন্য বা যতটা ওই পেন্সিলের দাগটা পড়ছে ওটাতেই ও চলে আসবে। তাহলে এবার দেখুন আমি এখানে উপরটা এই চোখের যে ভেতরের যে পোর্শনটা, ঠিক আছে, ওই জায়গাতে একটুখানি কিন্তু আমাদের রেডও থাকে। তো দেখুন আমি এখানে রেডটা হালকা করে দিচ্ছি, ইন্টিরিয়ারে দিচ্ছি, ঠিক আছে, ইন্টিরিয়ারে দিচ্ছি, আর কিছুটা জাস্ট ভেতর উপরে দিচ্ছি, মানে যে জায়গাটা মানে আর কি দুটো লাইনের মিক্সচার, ওই জায়গাটা মিটিং পয়েন্ট আছে, ওই জায়গাটা আমরা রেড দিচ্ছি, রেডের মার্কিং করছি। এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট, কেন কি এখানেও একটা রিফ্লেকশন থাকবে। জেনারেলি আমাদের চোখে এই জায়গাগুলোতে রিফ্লেকশন পড়ে থাকে, আমাদের চোখের স্ট্রাকচার যা হয়
ইন জেনারেল স্ট্রাকচার মোটামুটি চোখের যাই স্ট্রাকচার হোক, মোটামুটি আমাদের লাইটগুলো এই জায়গাগুলোতে, এই কিছু জায়গাগুলোতে পড়ে থাকে। তো এই জায়গাগুলোতে আমরা রিফ্লেকশন বাই ডিফল্ট এক্সপেক্ট করি। তো এই জায়গাগুলো রিফ্লেকশন এঁকে দিলে খুব সুন্দর আর কি একটা রিয়েলিস্টিক ব্যাপারটা অটোমেটিক চলে আসে। তো এখানে দেখুন আমি এখানে কাঁচি দিয়ে একটা, যেহেতু নিচে অলরেডি হোয়াইট দেওয়া ছিল, তো আমি ভাবলাম যে কাঁচি দিয়ে স্ক্র্যাচিং করেই আমি ম্যাটারটা ওখানে আমি রিফ্লেকশনটা দেখাবার চেষ্টা করি, কিন্তু খুব একটা ভালো এসেছিল না, যার জন্য ওটাকে আমি যে সরিয়ে হোয়াইট দিয়েই দেখুন আমি এবার হেভি রিফ্লেকশন, মানে চোখের উপর যেগুলো হেভি রিফ্লেকশন যেগুলো পড়েছে সেগুলোকে দেখুন আমি এবার ড্র করব। এবার আমি দেখুন এটা হোয়াইট পেন দিয়ে করে দিচ্ছি ড্রয়িংটা। ওই জায়গাগুলোতে হচ্ছে মানে আর কি চোখের উপর কোনো একটা লাইট সোর্সের আর কি রিফ্লেকশন পড়েছে আর কি, সেই রকম। তো দেখুন আমাদের এখানে মোটামুটি রিফ্লেকশনস তৈরি হয়ে গেছে। হালকা হাতে কিন্তু আপনাদের এই কাজটাও কিন্তু হালকা হাতে করতে হবে। অনেকজন আছেন যারা হোয়াইট পেন ইউজ করেন কিন্তু ভাবেন যে মানে হোয়াইট পেনটা কাজ করছে না কেন। হোয়াইট পেন কাজ করার কারণ হচ্ছে যে হোয়াইট পেন কিন্তু অয়েল প্যাস্টেলের উপর জাস্ট গ্লাইড করবে, জাস্ট টিপটা থেকে রঙটা বেরিয়ে জাস্ট উপরটা পড়বে, ইঙ্কটা পড়ে জাস্ট বেরিয়ে পড়বে। যদি প্রেশার যদি বেশি ইউজ করেন তাহলে ওটা ভেতর অবধি পেনটা ঢুকে যাবে, কোনো ওখানে কিছু কাজ দেবে না। একদম টপ লেয়ারের উপরে আপনাদের জাস্ট উপরে জাস্ট ওটা করতে হবে, খুব লাইট প্রেশার দিয়ে করতে হবে। মেক শিওর যে আগে ফ্লোটা যেন কাজ করছে, তারপর আপনারা করবেন। আমি এখানে দেখুন হালকা এরপর গ্রে দিচ্ছি, কেন কি আমাদের যে সাইড পোর্শনটা চোখের যেটা থাকে ওটা কিন্তু পারফেক্টলি একদম হোয়াইট থাকে না, ঠিক আছে? সেই কারণে কিন্তু আমি এখানে হালকা করে গ্রে টোনটা দিচ্ছি। দেন ওটাকে আমি হোয়াইট দিয়ে মোটামুটি আমি ম্যানেজ করে আর কি ব্লেন্ডিং করে দিচ্ছি আর কি। তো এইখানে আমি ভেতর দিকে যে পোর্শনটা দেখুন আমি যেটা আঁকছি, ওটার জন্য আমি কি করেছি যে ব্ল্যাকের একটা সেকশন জাস্ট একটু আমি কেটে নিয়ে ওখান থেকে আমি শার্প এজগুলো পেয়ে গেছি। এরপরে শার্প এজগুলো দিয়ে আমি এখানে চোখের আইল্যাশগুলো বানাচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন, যখন এত বেশি যখন লেয়ারিং হয়ে গেছে, এখানে কিন্তু কোনো পেন্সিল, আপনারা যদি এই টেকনিকটা যদি এরকম ইউজ করছেন, কোনো পেন্সিল কিন্তু অত ভালোভাবে নাও কাজ করতে পারে। হ্যাঁ, প্যাস্টেল পেন্সিল বা ভ্যাক্স বেসড পেন্সিল যেগুলো হয়, সফট অয়েল প্যাস্টেল পেন্সিল যেগুলো হয়, সেই পেন্সিলগুলো কাজ করতে পারে। প্রিজমা কালার এগুলো কাজ করতে পারে। আমি এখানে জাস্ট মানে জাস্ট পেন্সিল ইউজ করছি, ওটা অতটা বেশি কাজ করছিল না, যার জন্য আমি ডিসাইড করলাম যে অয়েল প্যাস্টেলের যে টিপটা আছে ওইটা দিয়েই আমি করব। তো এরপর দেখুন আমি আইল্যাশেসগুলো বানাচ্ছি। জাস্ট একটা মানে এজ দিয়ে আপনার আইল্যাশেসগুলো বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে একটু অন্য রকম মানে একটা টেকনিক ইউজ করার প্ল্যান করলাম, যে আমি আগে পেন্সিলটা দিয়ে আগে আমি মার্ক করে দিই। এবার তার উপর দিয়ে আমি যেহেতু যেই আমি ব্ল্যাক অয়েল প্যাস্টেল ইউজ করব, আরামসে ওটা কাজ করবে, আমার সুন্দরভাবে মার্কিংগুলোও হয়ে যাবে আর কাজটাও হয়ে যাবে। তো দেখুন আমি এখানটা ভরে 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 দিচ্ছি। মনে রাখবেন যে ইন্টিরিয়ারের যে চোখের যে আমাদের জাস্ট যে মানে আর কি ভেতরের দিকে যে পোর্শনটা আছে, ওইখান থেকে কিন্তু আমাদের আইল্যাশেসগুলো বেরোচ্ছে। তো আইল্যাশের মধ্যে কিন্তু একটা কার্ভ থাকবে, একটা কার্ভ কিন্তু আপনাদের দেখাতে হবে যে কার্ভ হয়ে কিন্তু বেরিয়েছে। আর সব কিন্তু আইল্যাশের ডিরেকশনগুলো দেখবেন, ডিরেকশন ভুল করলে কিন্তু আপনাদের ছবি পুরোপুরি ভুল হয়ে যাবে। এই আইল্যাশের ডিরেকশনগুলো মাথায় রাখবেন যে কোন দিকে যাবে। একবার আমি পেন্সিল দিয়ে জাস্ট মার্ক করে নিচ্ছি যে কোথায় কোথায় আমাদের আইল্যাশেসগুলো হবে, তার উপরে আমি দেখুন এখানে এরপর ব্ল্যাক দিয়ে দিচ্ছি। দেখুন ঘুরিয়ে 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 আমি এখানে কীরকমভাবে আমি এখানে আইল্যাশেসগুলো বানাচ্ছি। আইল্যাশগুলো বানাবার সময় কিন্তু আপনারা তাড়াহুড়ো করবেন না যে হ্যাঁ তো আইল্যাশ বানাচ্ছি, কোনো ব্যাপার না।
এরকম করবেন না। যতটা আপনি অ্যাটেনশন বাকি পোর্শনগুলোতে দিয়েছেন এখানেও দেবেন, কেন কি এটা একটা ফিনিশিং টাচ, এটা আপনারা ব্ল্যাকে দিচ্ছেন। ব্ল্যাকে কিন্তু কোনো মিস্টেক হলে কিন্তু রিপেয়ার করাটা একটু মুশকিল ব্যাপার হয়তো। আর যেহেতু এতগুলো লেয়ারিং অলরেডি হয়ে গেছে, এখন কিন্তু হালকা করে তুলে করতে গেলেও কিন্তু একটু প্রবলেম আসতে পারে, যার জন্য জিনিসটা মাথায় রাখতে হবে, কেয়ারফুলি করতে হবে। এখানে যদি কম লেয়ার থাকতো এই পেন্সিলটা খুব ভালোভাবে কাজ করে। আমার অন্য ড্রয়িংয়ে দেখে থাকবেন যে নর্মাল পেপারের উপর খুব ডার্ক শেডের এখানে পেন্সিলটা আসে। আপনারা প্রিজমা কালার পেন্সিল যেগুলো হয় সেগুলো আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে, যদি কাজ করে তো খুব ভালো। আমি ইউজ করিনি সে যে বলতে পারবো না। আমি যে পেন্সিল আমি ইউজ করছি, যেগুলো আমি ইউজ করে থাকি ওগুলো দিয়েই আমি করেছি, তো ওগুলোই আমি বলে দিচ্ছি। এক্সপেরিমেন্টের জায়গা আপনাদের এখনও আছে। এবার বাকিটা আমি অয়েল প্যাস্টেল দিয়ে আমি দেখুন করে যাচ্ছি। একবার এটা হয়ে যাওয়ার পর আমি একদম মাইনিউট ডিটেলিংয়ে চলে যাব, ফিনিশিং টাচেসের দিকে চলে যাব। আমরা অলমোস্ট ড্রয়িংটা শেষ করে ফেলেছি। আমি এখানে দেখুন যে খালি পেনটা আছে সেটা দিয়ে আমি কিছু কিছু এখানে আইল্যাশেস বানাচ্ছি, মানে যেগুলো হচ্ছে মানে আর কি অ্যাবসলিউটলি ব্ল্যাক আমাদের আইল্যাশ থাকে না, বা একদম খুব সরু যেগুলো থাকে ওগুলোর জন্য আমি ইউজ করছি। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আইল্যাশের চোখের পাতারও কিন্তু একটা রিফ্লেকশন হয়, চোখের পাতারও কিন্তু একটা শ্যাডো হয়। ওই শ্যাডোটাই কিন্তু চোখের উপর যে আমরা বড় যে রিফ্লেকশনটা বানিয়েছি দেখুন তার উপর কিন্তু পড়েছে, ঠিক আছে। যে ফোল্ডগুলো আছে, যে কার্ভগুলো আছে, তার মধ্যে দিয়ে কিন্তু যে ভেতরের যে স্কিনটা আছে সেই স্কিনটা কিন্তু দেখা যাবে। সেই জিনিসগুলো আপনাদের মেনটেন করতে হবে। একটু একটু করে স্ক্র্যাচিং করে কিন্তু ওই জায়গাগুলো করে দেওয়া যায়, সেগুলো করে দেবেন। এখানে দেখুন আমাদের আইল্যাশ অলমোস্ট কমপ্লিট। এরপর আমি কী করছি, হোয়াইট দিয়ে ছোটো 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 আমি জাস্ট ভেতর দিকে ডট দিচ্ছি, মানে যেই জায়গাগুলোতে আর কি হালকা হালকা রিফ্লেকশন পড়েছে, যেখান থেকে কার্ভ বোঝাবে সেগুলো কার্ভ বোঝাচ্ছি। চোখের পাতার উপরও কিছু রিফ্লেকশন পড়বে, তো সেই পাতার উপরে আমি কিছু রিফ্লেকশন বানাচ্ছি। একদম সরু সরু কিছু চোখের পাতা থাকে যেগুলো মানে আর কি পারফেক্টলি ব্ল্যাক হয় না, ওগুলো মানে আমি জাস্ট খালি পেনটা দিয়ে আমি স্ক্র্যাচিং করে ওই জায়গাগুলো মার্কিংগুলো করে দিচ্ছি। এবার এই জায়গাটা আমি হোয়াইটের একটা রিফ্লেকশন দিতে গেছিলাম কিন্তু কাজ করছিল না, তো আমি সেটা কীভাবে দিলাম দেখুন। যে বাইরের আমি যেটা বলে থাকি যে এখানে দেখুন আমি এখানে রিফ্লেকশনগুলো বসিয়ে দিলাম আইল্যাশের। তো আমি যেটা বলে থাকি যে মানে ইন্টিরিয়ারের কোনো জিনিস যদি লাইট কালারের হয় আর এক্সটিরিয়ারটা যদি ডার্ক কালারের হয় তাহলে অটোমেটিক ভেতরে লাইট কালারটা ফুটে ওঠে। তো হোয়াইটের উপর হোয়াইটের আমার রিফ্লেকশন দেওয়ার ছিল, তো আমি কী করলাম সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখুন আমি এই সরু সরু যে মানে আর কি চোখের যে পাতাগুলো হয় সেগুলো আমি বানাচ্ছি। এটা টুথপিক দিয়ে আমি করছি আর কি, তাহলে খুব সরু আর কি সেই ইফেক্টগুলো আসবে। আর এইটা দিয়ে আমি কী করছি, চোখের পাতার যে রিফ্লেকশনগুলো আছে সেগুলোকেও অনেকটা ডিফাইন করছি। তো দেখুন আমি ভেতরের রিফ্লেকশন কীভাবে আনলাম, আরেকবার একটুখানি গ্রে কালার দিলাম, এরপর আমি হোয়াইট কালার দিয়ে রিফ্লেকশনটা বানিয়ে ফেললাম। মানে আউটসাইডটা আমি জাস্ট একটুখানি ডার্ক করে ভেতরের রিফ্লেকশনটা করে ফেললাম। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের টিউটোরিয়ালের শেষ। যদি আপনারা লাস্ট অবধি থেকে থাকেন ধন্যবাদ, এটা খুব হেল্প করে। যদি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করুন যদি কিছু প্রবলেম হচ্ছে তো বুঝতে কোথাও, আর সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশানটা দেওয়াতে একদম ভুলবেন না, কেন কি আমি এভরি উইক নতুন ভিডিও নিয়ে আসি। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য গুড বাই।